কথাটা বলেই আবির সামিরাকে আবারও টেনে বসিয়ে দিল। ওরা দুজন পাশাপাশি বসেছিল। সামিরা এতে প্রচণ্ড বিরক্ত হলো। ও বিরক্ত হয়ে কিছু বলবে তার আগে আবির চোখ দিয়ে ইশারা দিল। শয়তানরা শয়তানের ইশারা ভালোই বোঝে, তাই সামিরা শান্ত হয়ে গেল। এরপর আবির নিজের ফোনটা ওপেন করে একটা ভিডিও চুপে চুপে সামিরাকে দেখালো, যা দেখে সামিরা প্রচণ্ড শখ হলো। এদিকে মায়া সবার হাতে একে একে চা তুলে দিতে শুরু করেছে। মায়েশা মনে মনে কুবুদ্ধি আঁটল। ও সিঙ্গারার ট্রে হাতে তুলে নিয়ে বলল, দাঁড়ান, আমি সবাইকে দিচ্ছি। কথাটা বলেই ও দুপা এগিয়ে হুচট খাওয়ার নাটক করলো আ শব্দ করে। হাতে থেকে ট্রেটা ফেলে দিতে চাইলো, কিন্তু তার আগে সামিরা গিয়ে শক্ত হাতে ট্রেটা ধরে ফেললো। তারপর হাসি মুখে বলল, এ কি আপু, শুকনো ডাঙ্গায় হোঁচট খাচ্ছ? এখনই তো আপনার এত কষ্ট করে বানানো সিঙ্গারাগুলো বড় বাড়িয়ে বাড়ি জমাতো। মায়েশা কিছু বলল না, শুধু একটু জোর করে হাসি ফুটকে তুলল। তখনও মায়েশা ট্রেটা ধরে আছে। সামিরা টেনে নিতে চাইলো নিজের হাতে, কিন্তু মায়েশা শক্ত করে ধরে আছে ট্রেটা, ছাড়তেই চাইছে না। আপু দাও, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, তুমি বসো। কথাগুলো বলে সামিরা ট্রেটা মায়েশার হাত থেকে কেড়ে নিল। এরপর সামিরা প্রথমেই ওর মম মিসেস সাবিনা বেগমের কাছে গেল। সামিরা দাঁত কেলানো হাসি দিয়ে বলল, নাও মম, আগে তুমিই টেস্ট করো তোমার হবু বৌমার হাতের সিঙ্গারা। না ওয়েট ওয়েট, সবাই একসাথে টেস্ট করলে আমি আগে সবাইকে দিই, তারপর সবাই একসাথেই খাবে এবং কেমন হয়েছে বলবে। মায়েশা আপু সিঙ্গারা। কথাগুলো বলে সামিরা সবাইকে একে একে সিঙ্গারা দিতে শুরু করলো। মিসেস সাবিনা বেগম, আচ্ছা তাড়াতাড়ি দাও সবাইকে। সামিরা সবাইকে দিতে দিতেই বলল, কেউ আগে খেতে শুরু করবে না কিন্তু, আমি যখন বলবো তখন মুখে দেবে। সবাই সামিরার বাচ্চামো ভেবে সায় জানালো। সামিরা আবিরকে দিতে গেলে আবির সামিরাকে চোখ রাঙিয়ে বলল, না, আমি খাবো না, এখন সিঙ্গারা খাওয়ার মুড নেই। সামিরা আবিরকে উদ্দেশ্য করে একটা চোখ টিপ দিল। সবাইকে দেওয়া হয়ে গেছে। সবার হাতে সিঙ্গারা, শুধু আবির, মাইশা, মায়া আর সামিরা বাদে। এরপর সামিরা ট্রেটা রেখে দিয়ে দাঁড়িয়ে বলল, 1 2 3 স্টার্ট, এখন সবাই খাওয়া শুরু করো। সামিরার বলা শেষ হতেই সবাই হাসি মুখে খাওয়া শুরু করলো। আর এক কামড় খেয়ে সবাই একসাথে থম মেরে গেল। একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকালো সবাই। ধীরে ধীরে সবার মুখ কিছুটা লাল হয়ে উঠল। এক একে সবার চোখ থেকে পানি পড়তে শুরু করেছে নিঃশব্দে। হ্যাঁ, শুধুমাত্র এই সিঙ্গারা খেয়েও আয়নের কোনো রিয়াকশন নেই। ও তখন হাতে সিঙ্গারা খেয়ে চলেছে এক মনে। এদিকে মঞ্জিলা বেগমও থমকে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, সাথে ওনার মুখে আছে ভয়ের ছাপ। সামিরা মঞ্জিলা বেগমের কাছে গিয়ে বলল, আন্টি এত টেস্ট হয়েছে যে কান্না করে দিলেন, খাচ্ছেন না কেন? খান। মম কি হলো, খাও। তোমরা সবাই থেমে গেলে কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমি তো মাইশাপুর প্রশংসা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সামিরার কথা শেষ হতে দেরি মঞ্জিলা বেগমের মুখের খাবার উগলে ফেলতে দেরি হয়নি। উনি উঠে দাঁড়িয়ে মুখের খাবার ফেলে দিয়ে হাত দিয়ে মুখের কাছে বাতাস করছেন আর বলছেন, উফ, পানি পানি, প্লিজ কেউ পানি দাও। ও মা গো, মরে গেলাম গো। বাকি সবাই কোনো মতে মুখের খাবার গিলে নিয়ে হাতে সিঙ্গারা প্লেটে নামিয়ে রাখলো। মিসেস সাবিনা বেগম চোখে পানি নিয়ে মুখে হাসি ফুটিয়ে কোনো মতে গলা দিয়ে আওয়াজ বের করলো, মাইশা বেটা, সবই ঠিক আছে, শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছে। পানি আনা হয়নি, আমি একটু পানি খাবো, বাড়ি থেকে খেয়ে আসি। হ্যাঁ। কথাগুলো বলে উনি আর এক মুহূর্ত দাঁড়ালো না। এক হাতে শাড়িটা ধরে ছুট লাগালো বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। আন্টি এখানে পানি নেই, ওই যে সামনে সুইমিং পুল দেখছেন, ওখানে যেতে পারেন, অনেক পানি আছে। আন্টি এখানে পানি নেই, ওই যে সামনে সুইমিং পুল দেখছেন, ওখানে যেতে পারেন, অনেক পানি আছে। মঞ্জিলা বেগম সামিরার কথা শুনে প্রথমে সুইমিং পুলের দিকে ছুটে গেলেন, তারপর আবারও কি মনে করে যেন পিছন ঘুরে সামিরার দিকে তাকালেন। সামিরা 32টা দাঁত বের করে হাসছে, সাথে আবিরও যোগ দিয়েছে। মঞ্জিলা বেগম সামনে ঘুরে এবার ছুট লাগালেন বাড়ির ভিতর যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে। ও পুরো সিঙ্গারাটা শেষ করেছে খেয়ে, চোখ একেবারে রক্তবর্ণ ধারণ করেছে। আবির সামিরাকে ইশারা দিল আয়ানকে দেখার জন্য। সামিরা অবাক হলো ভাইকে দেখে। এই অবস্থাতেও স্বাভাবিক হয়ে বসে আছে। সামিরা ছুটে গেল আয়ানের কাছে। ভাইয়া, ওটা ঝাল লাগা সত্ত্বেও খেয়ে ফেললে তুমি? তাড়াতাড়ি যাও, পানি খেয়ে এসো। আয়ান কিছু বলল না, শুধু একবার শান্ত দৃষ্টিতে তাকালো মাইশার দিকে। এরপর গম্ভীর মুখে গটগট করে চলে গেল।
এদিকে মায়া, সে তো অবাক হয়ে সব কিছু দেখছে। পুরো বিষয়টার মাথার উপর দিয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছে না ও কী হচ্ছে। তাই ও ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে, একটা সিঙ্গারা তুলে নিল মুখে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই আবির ওর হাত ধরে থামিয়ে দিল। কেউ না মায়া, সহ্য করতে পারবে না। মায়া অবাক গলায় বলল, কিন্তু ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো স্বাদ মতোই ঝাল দিয়েছিলাম, তাহলে সবাই এমন করছে কেন? আমি তো চেক করেছিলাম, ঝাল তো ঠিকই ছিল। আবির একবার মায়েশার দিকে তাকিয়ে বলল, এত বুঝতে হবে না তোমায়, যাও ভেতরে গিয়ে দেখো সবার কি অবস্থা। কিন্তু ভাইয়া, এত ভাবিস না তো মায়া, চল ভিতরে যা, দেখি সবার কি অবস্থা। কথাগুলো বলেই মায়েশা মায়ার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। এদিকে সামিরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আবির বলল, শামুক, এত হাসলে হবে? ওই মাইশার একটা ব্যবস্থা করতে হবে না? সামিরা হাসি থামিয়ে বলল, নাবুল ভাইয়া, ওর একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজেই ছাড়া যাবে না। কিন্তু আজকে নিজের কাজে নিজেই ফেসে গেছে। দুই মামি, এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। কিন্তু ভাইয়া, তুমি ওই ভিডিওটা কোথায় পেলে সেটা তো বুঝলাম না। তুমি তো প্রথম থেকেই এখানেই আছো। ওটা বলা যাবে না, ওটা সিক্রেট। তবে শোন, ওদের এই রেজিস্ট্রি ম্যারেজের আগেই আমাদের কিছু একটা করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। ভাইয়া, একদম ঠিক বলেছো তুমি। সন্ধ্যা 7টা। মাইশার মনটা এখন ভীষণ ভালো। যদিও বিকেলের ওই ঘটনার জন্য ওর মন খারাপ ছিল, নিজের কাজে নিজেই ফেসে গেছিল একমাত্র ওর মায়ের জন্য। কিন্তু এখন খুশি মনে ফুরফুরে মেজাজ নিয়ে ড্রেসিং টেবিলের সামনে হালকা সাজুগুজু করতে ব্যস্ত। আর ওর এই খুশি এবং সাজের কারণ আরমান মাইশাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে। তাই মাইশার মন এখন আকাশে উঠছে। মাইশা হালকা সাজে সেজে নিয়ে এগিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্যে। দরজার সামনে গিয়ে দরজায় নক করলো। ভেতর থেকে গম্ভীর আওয়াজ শুনতে পেল মাইশা। কাম ইন। মাইশা দরজা ঠেলে প্রবেশ করলো রুমের ভিতর। চোখ গেল সোফায় গম্ভীর মুখে ল্যাপটপ কোলে নিয়ে বসে থাকা আরমানের দিকে। মাইশা মাথা নিচু করে ভদ্র মেয়ের মতো সামনে গিয়ে দাঁড়ালো আরমানের সামনে। আরমান ওর দিকে না তাকিয়েই বলল, বসো। মাইশা ভীষণ খুশি হলো আরমান ওকে তুমি করে বলছে শুনে, কারণ এর আগে আরমান ওকে আপনি বলে সম্বোধন করত। তাই খুশি মনে এগিয়ে গেল আরমানের পাশে সোফায় বসার জন্য। ও ঠিক যখনই আরমানের পাশে বসতে যাবে তখনই আরমান ওকে থামিয়ে দিয়ে বলল, স্টপ, এখানে না, ওখানে বসো। আরমান শেষের কথাটা আঙুল দিয়ে টি টেবিলের সামনে থাকা ফাঁকা মেঝেতে দেখিয়ে বলল। মাইশা অবাক হলো আরমানের আঙুল অনুসরণ করে তাকিয়ে। ও অবাক গলাতে বলল, কি, আমি মেঝেতে বসবো? আরমান তীক্ষ্ণ চোখে তাকালো মাইশার দিকে, তারপর গম্ভীর গলায় বলল, তো তোমার জন্য কি সিংহাসন আনতে হবে? না, সেটা বলিনি, কিন্তু আমি মেঝেতে বসতে যাবো কেন, সোফায় তো জায়গা থাকতে। আরমান কিছুটা বাঁকা হাসি দিয়ে বলল, কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেটা ওখানে বসলে তারপরে দিতে পারবা। মাইশা সারপ্রাইজের কথা শুনে খুশিতে গতগত হয়েছে, কিন্তু মেঝেতে বসতে বলায় কিছুটা দ্বিধায় পড়ে গেল। তাকালো দরজার দিকে, কারণ দরজার একেবারে খোলা আছে, ভিতরের সকল দৃশ্য বাইরে থেকে দেখা যাবে স্পষ্ট। তাই কিছুটা সংকোচ বোধ করলো। কিন্তু এদিকে ওর মন পড়ে আছে সারপ্রাইজের জন্য। কি হলো, সারপ্রাইজ নেওয়ার ইচ্ছে নেই? মাইশা আরমানের দিকে তাকিয়ে আবারও একবার তাকালো দরজার দিকে, তারপর কী যেন ভেবে মুখে হাসি নিয়ে হাঁটু মুড়ে বসে গেল টি টেবিলের সামনে আরমানের সোজাসুজি। আরমান একটা বাঁকা হাসি দিয়ে বলল, প্লেটের ঢাকনাটা খোলো, তারপর প্লেটে যেটা আছে চুপচাপ খেতে শুরু করো, এটাই তোমার সারপ্রাইজ। মাইশা কিছুটা অবাক হলো এটা শুনে। ওকে কিছু খেতে দিচ্ছে আরমান, তাও এইভাবে? ও একবার আরমানের দিকে তাকিয়ে দেখলো আরমান ওর দিকেই তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। কিছুটা দ্বিধা নিয়ে প্লেটের ঢাকনা সরালো মাইশা, আর প্লেটের ঢাকনা সরাতেই চমকে উঠল। লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ প্লেটে রাখা আছে মায়ার বানানো সেই সিঙ্গারা, যেগুলোতে ও প্রচুর পরিমাণে মরিচের গুঁড়া মিশিয়েছিল। আরমান ভ্রুকুচকে বলল, কি হলো, সারপ্রাইজ পছন্দ হয়নি? নাও, খেতে শুরু করো। মাইশা জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, না মানে, এগুলো তো সেই সিঙ্গারা বিকেলে আমি বানিয়েছিলাম, তবে ভুল করে বেশি ঝাল দিয়ে ফেলেছি। আপনাকে কে দিল এগুলো? আরমান কিছুটা গম্ভীর গলায় বলল, আমাকে এগুলো কে দিয়েছে সেটা বড় কথা নয়, এগুলো এখন তুমি খেয়ে শেষ করবে। না, এতে অনেক ঝাল দেওয়া আছে, আমি খাবো না। খেতে তো তোমায় হবে মিস মাইশা, খুব শখ না তোমার অন্যকে সবার চোখে ছোট করা? সেই শখ আমি মিটিয়ে দেব, চলো খাওয়া শুরু করো।
মায়েশা কিছুটা আমতা আমতা করে বলল, কি বলতে চাইছেন আপনি? কাকে ছোট করতে চেয়েছি আমি সবার সামনে? আরমান বিরক্ত গলায় বলল। এত কথা বলতে আমার একদম ভালো লাগে না। ওয়েট। কথাটা বলেই আরমান নিজের কাছে থাকা ল্যাপটপে কিছু ঘাটাঘাটি করে ল্যাপটপটা টি টেবিলে রেখে মায়েশার দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপে একটা ভিডিও চলছে। ভিডিওটা দেখা মাত্রই চমকে উঠল মায়েশা। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সিঙ্গারা বানানোর যাবতীয় কাজ করছে মায়া, আর তারপর পরই মায়েশা এসে মরিচের গুঁড়া মিশিয়ে দিচ্ছে। পুরোটা ভিডিওটা দেখে মায়েশার মুখটা ভয়ে চুপসে গেল, কপাল গিয়ে ঘাম গড়িয়ে পড়ল। আরমান গলার আওয়াজ কিছুটা ভয়ঙ্কর শোনালো। মিস মাইশা, এখন কি খাবেন এই সিঙ্গারা, নাকি বাড়ির সবাইকে ভিডিওটা দেখাবো? না প্লিজ, কাউকে দেখাবেন না ভিডিওটা। আমি ওটা মানে আসলে। মায়েশা কি বলবে খুঁজে পাচ্ছিল না, তাই আমতা আমতা করছিল। আরমান ধমকে উঠল। শাট আপ, কোনো এক্সপ্লেন চাইনি আমি আপনার থেকে। চুপচাপ এগুলো খাওয়া শুরু করুন, না হলে এই ভিডিও আমি বাড়ির সবাইকে দেখাবো। মায়েশা আরমানের ধমকে কিছুটা চমকে উঠল। ধীরে ধীরে বসে পড়ল আরমানের সোজাসুজি মেঝেতে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে একটা সিঙ্গারা তুলে নিল হাতে। প্লেটে মোট 6টা সিঙ্গারা আছে। মায়েশা ভয়ে একটা শুকনো ঢোক গিলল। তারপর সিঙ্গারায় একটা কামড় বসিয়ে চিবোতে শুরু করলো। সাথে সাথে মায়েশার পুরো মুখ জ্বলে উঠল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করলো। কোনো মতে মায়েশা মুখেরটুকু গিলে নিল। তারপর অসহায় দৃষ্টিতে তাকালো আরমানের দিকে। নীরব আরজি, এইবারের মতো ছেড়ে দিন। কিন্তু আরমান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মায়েশা ভয়ে ভয়ে আবারও খেতে শুরু করলো। চোখের জলে নাকের জলে মিশে একাকার হয়ে গেল। মায়েশা কাঁদছে, নাক টানছে, আবারও কাঁদছে। কোনো রকমে একটা সিঙ্গারা শেষ করলো ও। তারপর কাঁদতে কাঁদতে আরমানকে রিকোয়েস্ট করলো, প্লিজ মাফ করে দিন, এমন ভুল আর জীবনেও করবো না। এটা অনেক ঝাল, আমি সহ্য করতে পারছি না, প্লিজ একটু পানি দেন আমায়। আরমান কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, কাজটা করার সময় মনে ছিল না যেটা ভুল? পানি পারে তুমি সিঙ্গারাগুলো সব শেষ করার পরেই পাবে, তার আগে নয়। ইয়েস, এই না হলো আমার ভাইয়া। এমন শাস্তি সারা জীবন মনে রাখবে এমনি, ভুলেও কখনো আর এমন কাজ করবে না। চুপ থাক শামুক, তোর ভাইয়া যদি জানতে পারে আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ভেতরের কাজকর্ম দেখছে, তাহলে ওই সিঙ্গারা আমাদেরকেও খাওয়াবে। সামিরা আবারও ফিসফিস করে বলল, না আবুল ভাইয়া, ওই সিঙ্গারা খাওয়ার মতো ক্ষমতা আমার নেই। বাপরে, সবার যে অবস্থা হয়েছিল ওই এক কামড় খেয়ে। তাহলে চুপ থাক। আচ্ছা ভাইয়া, আমি তো বুঝলাম না যে ভাইয়া মাইশার জন্য এত পাগল, কিন্তু তাকে এমন কষ্ট দিচ্ছে কেন? আবির কিছুটা বাঁকা হেসে বলল, ওটা তোর এই ছোট্ট মাথায় ঢুকবে না শামুক, তাই বেশি না ভেবে নাটক দেখতে থাক। সামিরা আর আবির আরমানের রুমের দরজার কাছে দাঁড়িয়ে উকি দিচ্ছে। ওরা এতক্ষণ ফিসফিস করে কথা বলছিল। সামিরার সামনে পিছনে আবির, সামিরার মাথার উপরে আবিরের মাথা। তোমার এখানে এভাবে দাঁড়িয়ে ওকে দিচ্ছ কেন? একটা গম্ভীর আওয়াজে সামিরা আর আবির চমকে সোজা হয়ে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। ভেতর থেকে আরমান আর মায়েশাও তাকালো আয়ানের দিকে, কারণ আয়ান দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, তাই ভেতর থেকেই দেখতে পাচ্ছে আয়ানকে। সামিরা আমতা আমতা শুরু করলো, আসলে ভাইয়া, আমরা মানে ওই বড় ভাইয়ার সাথে একটু দরকার ছিল, কিন্তু ভিতরের দৃশ্য দেখে আর যাওয়ার সাহস পাইনি। কি দরকার? আবারও এক গম্ভীর গলার আওয়াজ, কিন্তু এটা আরমানের। আবারও একবার ভয়েস চমকে উঠল সামিরা। এমনিতেই ও ভয়ে আছে মায়েশার অবস্থা দেখে। দরকার বলতে ওই মানে বলছিলাম, দেখ তোমাদের এই দুই ভাইয়ের গম্ভীর মুখে তেতো তেতো কথা শুনে আমার কথাগুলো সব ভিতরেই গুলিয়ে যায়। কেন একটু মিষ্টি করে কথা বললে কি ক্ষতি হবে শুনি? হ্যাঁ, বড় ভাইয়া না হয় প্রথম থেকে একটু এরকম, কিন্তু ছোট ভাইয়া তুমি তো আগে অনেক হাসি খুশি চটপটে স্বভাবের ছিলে, তাহলে হঠাৎ বিদেশে গিয়ে কি হলো যে একেবারে বড় ভাইয়ার মতো হয়ে গেলে? সামিরা, এগুলো কোন ধরনের কথাবার্তা? সামিরা কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ, শুরু হয়ে গেল তোমার ধমকানি, কেউ ভালোবাসে না আমায়। কথাটা বলে আর দাঁড়ালো না সামিরা। আয়ান পিছন থেকে ডাক দিল সামিরাকে। আরে বনু, শোন তো, রাগ করছিস কেন? না, থামলো না সামিরা। কাঁদো কাঁদো মুখে
প্রস্থান করলো ওখান থেকে। এদিকে মায়েশা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়েছে। বেচারি অনেক চেষ্টা করেছে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারছে না। ভিতরে সব কিছু ওর জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ঙ্কর রকমের। 4টে সিঙ্গারা খেয়ে শেষ করেছে ও কোনো রকমে। এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। চোখের পানি চেয়েও আটকাতে পারছে না। মায়েশা একটু অন্য পাশ ঘুরে দাঁড়িয়েছে। আয়ান একবার ভিতরে তাকিয়ে দেখলো মায়েশাকে। বুকের ভিতরটা জ্বলে উঠল ওর। আয়ান মায়েশার দিক থেকে চোখ ফিরিয়ে মাথা নিচু করে নিয়ে বলল, সরি ভাইয়া, তোমাদের বিরক্ত করলাম হয়তো। রবি বলছিল তুমি নাকি ডেকেছো আমায়। আরমান একবার মায়েশার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, বিরক্ত, কিছুটা বিরক্তিই করলি। তবে হ্যাঁ, ডেকেছিলাম, জরুরি কিছু জানার আছে তোর থেকে। মায়েশা আরমানের বলা কথাটা শুনে ভীষণ ভয় পেল। আরমান মায়েশাকে উদ্দেশ্য করে বলল, মিস মাইশা, আপনি এখন যেতে পারেন। এটার অপেক্ষাতেই ছিল মায়েশা। আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। ঝড়ের বেগে বেরিয়ে গেল ও ঘর থেকে। আয়ান মাথা নিচু করে রাখায় দেখলো না মায়েশার অবস্থা। আয় ভেতরে আয়। আয়ান প্রবেশ করলো রুমের ভিতর। বৃহস্পতিবার, কাল আরমান ও মায়েশার বিয়ে। পুরো সুন্দর করে সাজানো হচ্ছে। বিয়ের অনুষ্ঠান বাড়িতেই হবে। বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে সকাল থেকে। এখন বাড়ির ছোটরা সবাই শপিং করতে যাবে। যতই অনুষ্ঠান ছোট করে হোক, বিয়ে বলে কথা, শপিং তো করতেই হবে। আরমানদের পুরো বাড়ি মেহমানে ভর্তি হয়ে গেছে। আরমানের মামা মামি ফুপি ফুপা খালা খালু সবাই এসেছে। আয়ানের নানা বাড়ি থেকেও এসেছে। সকল কাজের মহল এখন এক জায়গায়, তাই হইচইটা একটু বেশি হচ্ছে। বাড়ির সব ছোটরা একসাথে বের হলো বাড়ি থেকে। গাড়ি রাখা আছে সারি সারি। সবাই যে যার মতো গাড়িতে উঠে বসলো, কিন্তু আরমানের গাড়িতে কেউ উঠলো না। কারণ কাজিন মহলে সবাই জানে আরমান কখনো কাউকে ওর গাড়িতে উঠতে দেয় না। বেশি গ্যাঞ্জাম পছন্দ করে নাও, তাই সবাই অন্য গাড়িতে উঠেছে। কিন্তু মায়েশা সোজা গিয়ে আরমানের গাড়িতে ড্রাইভিং সিটের পাশের সিটেই বসে গেল। আরমানের গাড়িতে এখন মায়েশা ছাড়া কেউ নেই, তাই মায়েশা ভীষণ খুশি। হঠাৎ মায়েশাকে অবাক করে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো আয়ান। আর তার পরপরই পিছনে 2 দিকের দরজা খুলে উঠে বসলো সামিরা, রবি এবং আবির। মায়েশা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো আয়ান। এদিকে মায়া বাড়ি থেকে বেরিয়েই দেখলো একে একে গাড়িগুলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওর পার্সটা রুমে ফেলে এসেছিল আর সেটা আনতেই গেছিল। ভীষণ অবাক হলো ও ওকে না নিয়ে সবাই চলে গেল এটা দেখে। ও প্রথমে যেতেই চায়নি, কিন্তু সামিরার অনেক জোরাজোরিতে রাজি হলো। কিন্তু এখন সামিরা একবারও ওর খোঁজ না করে চলে গেল। কিছুটা মন খারাপ হলো ওর। এমনিতেই কেন জানি না কিছুই ভালো লাগছে না ওর। এই সব কিছু বিরক্ত লাগছে। ইচ্ছে করছে দূর কোথাও চলে যেতে, একটু নিরিবিলি শান্ত পরিবেশে। আরে মায়া, আপনি এখানে দাঁড়িয়ে কেন? জাননি এখনো? গাড়ি তো সব ছেড়ে দিল। একটা পুরুষালী কণ্ঠে মায়া নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে আওয়াজ অনুসরণ করে তাকালো। দেখলো আসিফ নামের ব্যক্তি ওর পাশে বাইক নিয়ে বাইকে বসে আছে। কখন যে এসেছে লোকটা খেয়াল করেনি মায়া। আসিফ হচ্ছে আরমানের ফুফাতো ভাই, আরমানের সমবয়সী। মায়া ওনাকে চেনে। সামিরা ওর সকল কাজিনদের সাথে মায়ার পরিচয় করিয়ে দিয়েছে। এই আসিফ নামের পুরুষটির ব্যক্তিত্ব দারুণ লেগেছে মায়ার কাছে। মানুষটি যেমন দেখতে সুন্দর, তেমন তার কথাবার্তাও সুন্দর। আসিফ একজন ডাক্তার, আর এই ডাক্তার এবং ডাক্তারি পেশা দুটোকেই খুব সম্মান করে মায়া, কারণ এই ডাক্তাররা অসুস্থ মানুষের সেবা করে। আসিফ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছেন মিস? বেশি ভাবনা চিন্তা না করে উঠে আসুন বাইকে, আমিও ওখানে যাব। আসিফের বাইকে উঠতে বলে চমকে উঠল মায়া, কারণ একটাই, মায়ের আগে আবির এবং আরমান ছাড়া কোনো পুরুষ মানুষের কাছে আসেনি। মায়া মুখে হাসি নিয়ে বলল, না ভাইয়া, আপনি চলে যান, আমি যাব না। আসিফও হেসে মজার ছলে বলল, আরে আমি আপনাকে শপিং মলে নিয়ে যাব, অন্য কোথাও নয়। তাই বেশি সংকোচবোধ না করে বন্ধুভাবে বাইকে উঠে পড়ুন। মায়া কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা গাড়ি ঝড়ের বেগে এসে ঠিক মায়ার পাশে একদম মায়ার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। মায়া ভয়ে চমকে উঠল, বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। মায়া গাড়িটাকে চেনে, এটা আবিরের গাড়ি। তাই ও আর কোনো কিছু না ভেবেই নিজেকে একটু স্বাভাবিক করে আসিফকে উদ্দেশ্য করে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া, তবে আমি বাইকে যেতে পারি না, ভীষণ ভয় লাগে বাইকে উঠতে। চিন্তা নেই, আবির ভাইয়া চলে এসেছে, আপনি চলুন, আমি আবির ভাইয়ের সাথে আসছি। কথাগুলো বলেই মায়া আর আসিফের প্রত্যুত্তরের অপেক্ষা করল না। গাড়ির দরজা খুলে সামনের সিটে উঠে বসে ঝটপট সিট বেল্ট লাগিয়ে নিল। এদিকে ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটিও গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে
শুরু করলো। মায়া সিট বেল্ট লাগাতে লাগাতেই পাশে কে আছে না দেখে বলল, আবির ভাইয়া, এভাবে কেউ এত স্পিডে চালিয়ে এসে গাড়ি থামায়? আর একটু হলে এ কি আপনি? আবির ভাইয়া কোথায়? মায়া সিট বেল্ট লাগানো হয়ে গেলে কথা বলতে বলতে পাশে থাকা মানুষটির দিকে তাকালো, কিন্তু নিজের কথা শেষ না করে অবাক হয়ে শেষের কথাটি চিল্লিয়ে বলল। আরমানের মুখে কোনো ভাবান্তর নেই, নিঃশব্দে স্থির এক মনোযোগে সে গাড়ি চালিয়ে চলছে। পাশে বসে থাকা মায়ার মনে গুমোট এক অস্বস্তি জমে আছে, ক্রমশ সেটা বিরক্তিতেই পরিণত হচ্ছে। এই গাড়িটা তো আবিরের, তাই প্রথমে সে ভেবেছিল আবিরই হয়তো ওর জন্য রয়ে গেছে, তাই সে কিছু না বুঝে না ভেবেই উঠে পড়েছিল গাড়িতে। কিন্তু যদি জানতো ভেতরে বসে আছে আরমান, তবে জীবনেও পা রাখতো না এই গাড়িতে। কেন জানি না মানুষটাকে একটুও সহ্য হচ্ছে না মায়ার। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে দগ্ধ হয়ে যাচ্ছে সে। আজ বাদে কাল লোকটার বিয়ে, তাও আবার ওরই চাচাতো বোনের সাথে। বুকের ভেতরটা কেমন করে উঠছে ওর, যেন আগুনের উত্তাপ ছড়াচ্ছে প্রতিটি নিঃশ্বাসে। আর এই জ্বলন্ত কষ্টের উৎসটা মায়া খুব ভালো করে জানে। ভালোবেসে ফেলেছিল সেই মানুষটাকে, হ্যাঁ ভালোবেসেছিল, মনে প্রাণে বিশ্বাসে ভরসায়। কিন্তু কী ভুল করেছিল সে, যে তার শাস্তি হলো এতটা নির্মম? অন্যায় তো করেনি সে, নিজের স্বামীকেই ভালোবাসা কি অন্যায়? তবু ভুল করেছিল বটে, অনেক বড় ভুল। স্বামীকে ভালোবেসেই হয়তো ও নিজের জন্য তিক্ত পরিণতি ডেকে এনেছে, কারণ ওর স্বামীর হৃদয় চেয়ে আগেই অন্য কেউ ছিল। আর সেই সম্পর্কের মাঝখানে থার্ড পার্সন হয়ে এসেছিল সে। ভেবেছিল হালাল সম্পর্ককে সে হৃদয়ে জায়গা দিতে শেখাবে, ভেবেছিল সময় গেলে হয়তো মানুষটা একদিন তাকে ভালোবাসবে। কিন্তু না, সেই দিন কোনো দিন আসেনি। বরং একদিন হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই ঘরে চলে এলো ডিভোর্স পেপার। মায়া নিজের মনকে ধমক দিতে চায়, না এসব ভাবা এখন ঠিক নয়, ডিভোর্স হয়ে গেছে। আরমান কখনোই ওর ছিল না, সে তো প্রথম থেকেই অন্য কারো ছিল। তবু কেন মনটাকে বোঝানো যায় না? বারবার কেন পুরনো কথা মনে পড়ে যায়? মনের এই অবাধ্যতায়, এই বেহায়াপনায় ক্লান্ত মায়া আজ। কেন যেন এখনও মনে হয়, যদি মানুষটা একবার শুধু হাত বাড়িয়ে দিত, যদি ওদের ডিভোর্স না হতো, যদি মানুষটা একটিবার শুধু বলতো, চলো আবার সব শুরু করি। পৃথিবীতে ওর আপন বলতে আর কেউ নেই। বাবাকে হারিয়েছে, আর বাবার পর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো, সেই মানুষটাও ওকে ছেড়ে দিয়েছে। ভরসার প্রতিটা দেয়াল ভেঙে পড়েছে। অজান্তেই দুফোঁটা জল ঝরে পড়ে মায়ার চোখ থেকে, নিঃশব্দে একাকিত্বে। তারপরে কোলে রাখা হাতের ওপর চোখে সেই নোনতা জল যেন ওকে হঠাৎ করেই বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। না, ও আবারও দুর্বল হয়ে পড়ছে। এটা চলবে না। এই স্বার্থপর পৃথিবীতে ও একা, একদম একা। নিজেকেই ওকে শক্ত হতে হবে। চোখের জল মুছে নিয়ে সমস্ত কষ্ট, রাগ আর অবহেলাকে গলায় মিশিয়ে মায়া হঠাৎ তীক্ষ্ণ স্বরে বলল, আপনি তো নিজের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি ব্যবহার করেন না, আর নিজের গাড়িতে তো কাউকে উঠতেও দেন না। তাহলে আজ কি হলো, নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে উঠলেন? আরমান তাকালো না ওর দিকে, দৃষ্টি জমে রইল সামনের রাস্তায়। স্টিয়ারিং হালকা ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে উঠল, কিছু কিছু কাজ পছন্দ না করলেও করতে হয়, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আপনি তো নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। তবে হবু বউকে নিজের গাড়িতে উঠিয়ে তারপর নিজে অন্যের গাড়িতে ওঠার পেছনের স্বার্থটা বুঝলাম না। আরমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। নিজেকে ভালো রাখার জন্য আমি স্বার্থপর হতেও রাজি। আমার স্বার্থ যদি কারো চোখে নিষ্ঠুরতা মনে হয়, তবে হ্যাঁ, আমি নিষ্ঠুর। আর আমার নিষ্ঠুর ভালোবাসা, যেটা বোঝার সাধ্য সবার নেই। যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা নয়, চাহিদা বাস করে। আর যেখানে ভালোবাসা নামে কষ্ট দেওয়া হয়, সেখানে প্রেম নয়, আধিপত্য জন্মায়। ভালোবাসা মানে প্রিয়জনের সুখের জন্য নিজের খুশিকেও নিঃশব্দে বিসর্জন দিতে পারা। তুমি তো দেখছি আমার দেওয়া ভালোবাসার পুরো সঙ্গে পাল্টে দিলে। তা কার জন্য আমার নিঃস্ব ভালোবাসা জমি রেখেছ মনে? মায়া কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, কার জন্য এমন নিঃস্ব ভালোবাসা জমিয়ে রেখেছি তা আপনাকে জানাতে বাধ্য নই মিস্টার আরমান শাহরিয়ার। আপনি আপনার নিজের চরকায় তেল দিন। আজ বাদে কাল আপনার বিয়ে। আমাকে নিয়ে না ভেবে নিজের হবু বউকে নিয়ে ভাবুন।
কথাটা শেষ হতে না হতেই গাড়ির স্টিয়ারিংয়ে আরমানের আঙুল চেপে উঠল। হঠাৎ করেই সে জোরে ব্রেক কষে ধরল। মায়া সামনের দিকে খানিকটা ঝুঁকে গিয়েছিল ঠিকই, কিন্তু সিট বেল্টের কারণে কোনো আঘাত লাগেনি। তারপর মুহূর্তেই বদলে গেল পরিবেশ। আরমান ঝুঁকে এলো মায়ের দিকে, চোখ দুটো রাগে জ্বলে উঠেছে, শব্দহীন আগুনের মতো। ঠোঁটের কোণ চেপে ধরে থুতনির কাছে হাত বাড়িয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরে হিসিয়ে উঠল। বাধ্য বাধ্য বাধ্য, তুমি আমাকে জানাতে বাধ্য মিস মায়া, 100 বার বাধ্য। তুমি কি ভুলে গেছো তুমি এখনো আমার কেনার সম্পত্তি? হ্যাঁ, 1 মাসের জন্য অনেকগুলো টাকা দিয়ে কিনেছিলাম তোমায়। সেই কথা তো সহজে বলে যাও কেন তুমি? মায়ার চোখে আতঙ্ক নয়, ছিল আগুন। চোখের দিকে ঠান্ডা অথচ তীব্র দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর ভারী করে কোনো রকমে বলল, হ্যাঁ, আমি আপনার কেনা সম্পত্তি 1 মাসের জন্য। কিন্তু আপনি এটা ভুলে যান কেন মিস্টার আরমান শাহরিয়ার? আপনি আমার দেহকে টাকার বিনিময়ে কিনেছেন, মনকে নয়। আপনি চাইলে আমার এই শরীরটা বাধ্য করে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনটাকে আপনি বাধ্য করতে পারেন না। আর সেই কারণে আমি আপনাকে আমার মনের কোনো কথা জানাতে একটুও বাধ্য নই। আরমান মায়ার কথার উত্তরে একটিও শব্দ উচ্চারণ করলো না, শুধু মুখটা আরও কাছে এনে আগের অবস্থানে স্থির হয়ে রইল, ঠিক মায়ার মুখের সামনে। নিঃশ্বাস প্রশ্বাসের দূরত্বে তীক্ষ্ণ তীব্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে, যেন ওই চোখের ভেতরেই খুঁজে নিতে চাইছে সব প্রশ্নের উত্তর। মায়ার থুতনিতে আরমানের আঙুলের চাপ তখনও দৃঢ়। ব্যথা হচ্ছিল নিঃসন্দেহে, কিন্তু সেই ব্যথার বিন্দুমাত্র ছাপ নেই তার মুখে। তাতে আছে কেবল একরাশ অনড় দৃঢ়তা। চোখে ফুটে উঠেছে এক অজানা বেপরোয়া রাগ। সেই রাগের গভীরে লুকিয়ে আছে প্রকাশ না পাওয়া কিছুটা অভিমান, একগুচ্ছ না বলা অভিযোগ, যেগুলো শব্দ হতে পারেনি কোনো দিনও। চোখে চোখ রাখার এই অসম লড়াইয়ে দুজনই বোঝে, কেউ হারছে না, তবুও কেউ জিতছে না। জানালার কাছে ঠক ঠক আওয়াজে ঘোর কাটল দুজনের। আরমান সরে এলো মায়ের কাছ থেকে, তারপর কোনো কিছু না বলেই গম্ভীর মুখে বের হয়ে গেল গাড়ি থেকে। মায়া জানালার বাইরে তাকিয়ে দেখলো সামিরা দাঁড়িয়ে আছে। মায়া বুঝলো ওরা পৌঁছে গেছে নিজেদের গন্তব্যে। মায়াও গাড়ির দরজা খুলে বের হলো। সবাই শপিং মলের বাইরে দাঁড়িয়ে আরমানের জন্যই অপেক্ষা করছিল। সবাই মায়াকে আরমানের গাড়ি থেকে নামতে দেখে কিছুটা অবাক হলো, একে অপরের সাথে ফিসফিস করতে শুরু করলো। মায়েশা মায়াকে আরমানের গাড়ি থেকে নামতে দেখে জ্বলন্ত চোখে তাকালো মায়ার দিকে, যেটা মায়া খেয়াল করলো না। সামিরা কান ধরে মায়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি আপু, আমি ভেবেছিলাম তুমি ওই গাড়িতে উঠে পড়েছো, কিন্তু এখানে এসে দেখলাম তুমি ওই গাড়িতে নেই। আমি আবির ভাইয়াকে আবার পাঠাচ্ছিলাম তোমাকে আনার জন্য, কিন্তু আবির ভাইয়া বললো তুমি নাকি বড় ভাইয়ার সাথেই আছো। মায়া একটু হেসে বলল, ঠিক আছে সামিরা, এর জন্য সরি বলতে হবে না। মায়া কথাটা হেসে বললেও সেই হাসিতে যেন প্রাণ নেই। সবার মধ্যে যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে তার ছিটাফোঁটাও মায়ের মধ্যে নেই। সবাই একে একে প্রবেশ করলো শপিং মলের ভিতরে। আরমান তার গাড়ির চাবি গেটে থাকা দারোয়ানের হাতে ধরিয়ে নিজেও প্রবেশ করলো। শপিং মলের কিছু বড় পদের কর্মচারী সহ ম্যানেজার ছুটে এলো আরমানকে ওয়েলকাম জানাতে। এদিকে বাকি সবাই অবাক, কারণ এই মুহূর্তে ওরা ছাড়া এই শপিং মলে আর একটাও কাস্টমার নেই। পুরো শপিং মল ফাঁকা, নেই কোনো গুঞ্জন, নেই কোনো কোলাহল। সবাই বুঝলো এটা আরমানের কাজ, কারণ এই শপিং মলের মালিক আরমান, এই শপিং মল আরমানের। সামিরা বিরক্ত হয়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এটা কি হলো? গোটা মল ফাঁকা করে দিলে, এখানে তো একটা প্রাণও নেই। এমন নির্জনতা নিয়ে কি শপিং হয় নাকি? একটা সারা শব্দও নেই, খুব অস্বস্তিকর লাগছে। আর এতে তো তোদেরই সুবিধা হবে সামিরা, ইচ্ছে মতো শপিং করতে পারবি, না আছে ভিড়, না হবে হুটোপুটে, কেউ ডিস্টার্ব করার জন্য নেই তোদেরকে। এরপর আরমান সবাইকে যে যার ইচ্ছা মতো শপিং করতে বলল। সবাই যে যার মতো চলে গেল। আরমান ব্যস্ত হয়ে গেল ম্যানেজারের সাথে কথা বলতে। মায়া একপাশে বড় কাঁচের দেয়ালের সামনে দাঁড়িয়ে বাইরের দিকে এক মনে তাকিয়ে আছে। সবাই যে যার মতো ঘুরে ঘুরে জামা কাপড় পছন্দ করতে ব্যস্ত, কিন্তু এই সবে মায়ার কোনো খেয়াল নেই। কিছুটা দূরেই আরমান একটা সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে, দৃষ্টি তার মায়াতে আবদ্ধ। হঠাৎ একটা মেয়ে কর্মচারীর আওয়াজে ঘোর কাটল মায়ার। মেয়েটি বলছে, ম্যাম, ওইদিকে আপনাকে শ্যামেরা ম্যাম ডাকছে। মায়া ছোট করে উত্তর দিল, যাচ্ছি।
কর্মচারীটি চলে গেল। মায়াও এগিয়ে গেল মেয়েটির দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে, কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেল, কারণ হঠাৎই মনে হলো শপিং মলের এই ফ্লোরটা পুরোই ফাঁকা। ও অনুভব করলো এই ফ্লোরে ও ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করছে পুরো ফ্লোর জুড়ে। এরপর হঠাৎই পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। হয়তো লোডশেডিং হয়েছে, কিন্তু লোডশেডিং হলেও শপিং মলের বড় বড় কাঁচের জানালাগুলো তো খোলা ছিল, তা দিয়ে আলো ঢোকার কথা, কিন্তু না, কোথাও থেকে কোনো আলো আসছে না। হয়তো বড় বড় কাঁচের জানালাগুলোতে পর্দা টেনে দেওয়া হয়েছে। মায়া প্রচণ্ড ভয় পেল এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে। ভয়ে ঘামতে শুরু করলো। মায়া চিৎকার করে ডাকতে যাচ্ছিল সামিরাকে, কিন্তু তার আগেই ও অনুভব করলো একটা শক্ত পুরুষালী হাত ওর মুখ চেপে ধরেছে, আর তার পরপরই আর এক হাতে সেই পুরুষটি মায়ার পেট সহ কোমর জড়িয়ে ধরে তুলে নিল মেঝে থেকে। মায়া নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করলো, কিন্তু পারল না। সেই ব্যক্তি কোথাও যেন নিয়ে আসলো মায়াকে। এরপর মায়াকে নামিয়ে দিয়ে সেই ব্যক্তি মায়ার মুখ থেকে হাত সরিয়ে নিতেই মায়া আবারও চিৎকার করতে চাইল, কিন্তু তার আগে ব্যক্তিটি নিজের পুরুষালী ঠোঁট মায়ার নরম ঠোঁটের সাথে মিশিয়ে দিল, যার ফলে মায়া আর কোনো আওয়াজ করতে পারল না, কিন্তু ধস্তাধস্তি শুরু করলো ব্যক্তিটির সাথে। ব্যক্তিটি মায়ার ঠোঁট গভীরভাবে চুষতে থাকলো, যেন কোনো অমৃত সুধা পান করছে। আর এক দিয়ে মায়ার শরীরে থাকা ওড়না খুলে নিয়ে মায়ার হাত কোনো একটা স্টিলের স্ট্যান্ডের সাথে শক্ত করে বেঁধে দিল। এরপরে ব্যক্তিটি মায়ের মুখ থেকে নিজের মুখ সরিয়ে আনলো, আর সাথে সাথে রুমাল জাতীয় কিছু একটা দিয়ে মায়ের মুখটাও বেঁধে দিল, যাতে মায়া কোনো আওয়াজ না করতে পারে। এরপর পাটাও বেঁধে দিল মায়ার। এদিকে মায়া ওর সাথে কী হচ্ছে কিছুই বুঝতে পারছে না। প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করেছে ও, চোখ দিয়ে বেরিয়ে আসছে অশ্রু। মায়ার পরনে ছিল 3 পিস। এরপরে মায়া অনুভব করলো ওর পেটের কাছের কাপড়টা সরিয়ে গুটিয়ে দিয়ে উন্মুক্ত করে দিল পেট ও কোমর। মায়া ভয়ে গুটিয়ে গেল, দ্বিগুণ হারে বেড়ে গেল ওর ছটফটানি। মায়া অন্ধকারের মধ্যে অনুভব করলো ব্যক্তিটি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর মায়া ওর পেটে ও কোমরে অনুভব করলো ঠান্ডা কিছু একটা জড়িয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটি কোমর বন্ধনীর মতো কিছু একটা পরিয়ে দিচ্ছে মায়াকে। মায়া হঠাৎ তার ছটফটানি থামিয়ে দিয়ে স্ট্যাচু হয়ে গেল। এখন আর মায়ার চোখ দিয়ে পানি পড়ছে না। অতিরিক্ত অবাক হওয়ার কারণে চোখ দুটো বড় বড় করে ফেলল। ব্যক্তিটির ঠান্ডা হাতের স্পর্শ নিজের পেটে অনুভব করলো মায়া, আর এই ঠান্ডা স্পর্শে কিছুটা কেঁপে উঠল মায়া। এরপর ব্যক্তিটির কাজ শেষ হতেই পরিয়ে দেওয়া জিনিসটির ওপর হালকা স্পর্শের ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শ কিছুটা পেটেও পড়ল, আর একবার কেঁপে উঠল মায়া। এরপর ব্যক্তিটি মায়ার জামা গোটানো থেকে খুলে দিয়ে ঢাকা দিয়ে দিল পেট। এরপর উঠে দাঁড়িয়ে মায়ার মুখের বাঁধন খুলে দিল, হালকা করে নিজের ঠোঁটে স্পর্শ দিল মায়ার কপালে। তারপর মায়ের হাতের বাঁধনও খুলে দিয়ে ওড়নাটা সুন্দর করে জড়িয়ে দিল মায়ার গায়ে। এরপর ব্যক্তিটি চলে গেল। আর এদিকে মায়া যেন এই দুনিয়ায় নেই, পুরো হতবম্ব হয়ে আছে। ওর ঘোর কাটলো হঠাৎ চারপাশ আলোকিত হওয়ায়। অবাক হয়ে তাকালো চারিদিকে, কিচ্ছু বুঝতে পারছে না ও। এখন এই মুহূর্তে ও একটা ট্রায়াল রুমে আছে। ওর হাত দুটো বাঁধা ছিল কাপড় রাখা স্টিলের স্ট্যান্ডে। মায়া তাড়াতাড়ি ওর পেটের কাছে কাপড়টা সরিয়ে দেখলো, আর ওর কোমরে থাকা জিনিসটি দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। ডায়মন্ড আর গোল্ডের অসম্ভব সুন্দর কারুকার্যের চকচক করা কোমর বন্ধনী, অসম্ভব সুন্দর ওই কোমর বন্ধনী আজ পর্যন্ত মায়া চোখে দেখেনি। চারিপাশে গোল্ডের ওপর ছোট ছোট ডায়মন্ড বসানো, এবং মাঝখানে মানে ঠিক মায়ার নাভির কাছে বড় একটা গাঢ় লাল রঙের চোখ ধাঁধানো রুবি পাথর। মায়া যেন ওর মুখের ভাষা হারিয়ে ফেলেছে কোমর বন্ধনীটি দেখে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, মাথায় ঘুরছে। কে ছিল লোকটি? কেনই বা ওকে এত দামি একটা কোমর বন্ধনী পরিয়ে দিল? কিচ্ছু বুঝতে পারছে না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়া হাত দিয়ে আলতো হাতে স্পর্শ করলো কোমর বন্ধনীটিকে, তারপর 2 হাত দিয়ে চেষ্টা করলো ওটাকে খোলার, কিন্তু পারলো না। মায়া খেয়াল করে দেখলো ওটাতে কোনো কড়া জাতীয় কিছু নেই। ভালো করে দেখে বুঝলো ওটা লক সিস্টেম, নিশ্চয়ই এটার কোনো চাবি আছে। আর কোমর বন্ধনীটি একবার মায়ার কোমরে ঠিকঠাক বসে গেছে, যেন ওটা ওর কোমরের মাপেই বানানো হয়েছে। মায়া অনেক চেষ্টা করেও ওটা খুলতে পারলো না, হাল ছেড়ে দিল। হঠাৎ মনে পড়লো সেই ব্যক্তিটির দেয়া ওর কপালে স্পর্শ। মায়া ঠিক ওই জায়গাতেই হাত ছোঁয়ালো, মনে হলো স্পর্শটা ওর খুব চেনা। মায়া এখনও হতবাক, কিচ্ছু মাথায় ঢুকছে না ওর। সামিরাদের গলার আওয়াজ ভেসে আসছে বাইরে থেকে। মায়া তাড়াতাড়ি নিজের পায়ের বাঁধনও খুলে ফেললো। অন্যদিকে এক ব্যক্তি ফোনে কথা বলছে। খোঁজ লাগাও, আজ রাতের মধ্যেই অল ডিটেলস চাই আমার। ওই মাইশা মেয়েটাই কি আদৌ সেই মেয়ে যে আরমানের জান বাঁচিয়েছিল, নাকি ওই মেয়েও কোনো ছলনাময়ী? কলে থাকা অপর পাশের ব্যক্তিটি বলল,
হ্যাঁ বস, আজ রাতের মধ্যে আমি আপনাকে সঠিক খবর দিচ্ছি। হ্যাঁ, আজ রাতের মধ্যেই খবর চাই আমার। আর যে সময় নেই হাতে। কাল ওদের বিয়ে। ওই মাইশা যদি আরমানের সেই প্রাণভোমরা হয়, তাহলে ওই মেয়েকে আমি কিছুতেই আরমানের জীবনে আসতে দেব না। কিছুতেই আমি আরমানকে সুখী হতে দেব না। আমি ওর প্রাণভ্রমরার প্রাণ কেড়ে নেব, নিঃস্ব করে দেব ওকে। কথাগুলো বলেই লোকটা ফোন কেটে হাসতে শুরু করলো, ভয়ঙ্কর এক হাসি, যেন ওই হাসি তছনছ করে দেবে আরমানের জীবন। এদিকে মায়া নিজেকে গুছিয়ে ট্রায়াল রুম থেকে বেরোতে যাবে, তখনই দেখলো একটা টুলের উপর চিরকুট রাখা। মায়া সেটা হাতে তুলে নিয়ে ভাঁজ করলো, সেখানে লেখা, ওই ছোট্ট মাথায় এত চাপনার দরকার নেই। একটা ছোট্ট উপহার দিয়ে আবদ্ধ করলাম আমার ভালোবাসা। এটা খোলার চেষ্টা করো না, তাতে লাভ নেই, কেননা এটা খোলার চাবি আমার কাছে আছে, আর তোমার আমার থেকে পালানোর কোনো পথ নেই। বেরিয়ে এসে অবাক হলো ও। আবারও সব কিছু আগের মতোই আছে। কর্মচারীগুলো নিজের কাজে ব্যস্ত, সামিরাদের বাড়ির সবাই যে যার মতো শপিং করতে ব্যস্ত। কিন্তু কিছুক্ষণ আগে কেউ ছিল না এই ফ্লোরে। অন্ধকার আর নিস্তব্ধতায় ঘেরা ছিল চারপাশ। মায়া দেখলো বড় বড় কাচের জানালাগুলো থেকে এখন পর্দা সরানো। মায়া বুঝলো ওর সাথে যেটা হলো সেটা পুরোপুরি প্ল্যান করে সাজানো হয়েছিল। কিন্তু কে করলো এমনটা? কী লাভ পেল মায়াকে একটা এত দামি জিনিস এইভাবে দিয়ে? কিছুদিন ধরেই অদ্ভুত এক অস্থিরতা গ্রাস করছে মায়াকে। হঠাৎ হঠাৎ মাথা ভার হয়ে আসে, যন্ত্রণায় চোখের পাতা ঝাপসা হয়ে যায়, মনটা যেন সর্বদা কোথাও হারিয়ে থাকে, চারপাশের কোনো কিছুর সাথে আর সংযোগ স্থাপন করতে পারে না। মাঝে মাঝে এমন কিছু কথাও ভুলে যায় যা মুহূর্তখানেক আগে বলেছিল বা শুনেছিল। নিজের ভেতরে এক অচেনা শূন্যতা অনুভব করছে ও। সব কিছু যেন ধোঁয়াশা, অগোছালো আর অবুঝ। নিজেকে যেন একটা পাগল বেপরোয়া সত্তা বলে মনে হয় তার। এমনিতেই কোনো কিছুই ভালো লাগছে না।